শাপলা চত্বরে হত্যার শিকার ৬১ জন, পরিচয় মিলেছে ৫৮ জনের। তদন্ত প্রতিবেদন দাখিল ২১ জুলাই, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই সনদ বিতর্কের অবসান চান মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, জানিয়েছেন রিজভী। শেখ হাসিনার আমলে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই সাংবাদিক নীতিমালা, জানালেন তথ্যমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আগামী ২১ জুলাই নির্ধারিত সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি। রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনটি হাতে পায় প্রসিকিউশন। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সংস্থা এরই মধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। বর্তমানে সেটি পর্যালোচনার কাজ চলছে। এই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এদিন সকালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেন শীর্ষ নেতা সহ ১০ থেকে ১৫ জনের একটি দল। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড যেটা সংঘটিত হয়েছিল, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন করেছে। ইনভেস্টিগেশন শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা রিপোর্ট তারা সাবমিট করেছে। আমরা মনে করেছি যে যাতে একটি সঠিক তদন্ত রিপোর্ট সাবমিট হয়, যাতে একটা স্বচ্ছ বিচার হয় এবং প্রকৃত আসামি যারা তারা যাতে বিচারের সম্মুখীন হয়, সেই কারণেই আমরা ওনাদেরকে আজকে সালাম জানিয়েছিলাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তা বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের প্রতি সম্মাননা জানাতে রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এতে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকারের আস্থা ও বিশ্বাস আছে তারা ন্যায় বিচার ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবেন। সবকিছুতে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল হতাশা জানিয়ে বলেন, গণমাধ্যম সহ সব প্রতিষ্ঠানে তোষামোদী বিরাজমান। এ থেকে বেরিয়ে বড় ধরনের বিপ্লব প্রয়োজন। অনুষ্ঠানে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের পক্ষ থেকে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারের হাতে নগদ অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়। ৩১ দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে, জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করবার জন্য। তো আমার খুব খারাপ লাগে, আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি। আমি যখন দেখি যে কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটু হচ্ছে জুলাই সনদ নিয়ে। তো এই বিতর্কগুলো অবসান হওয়া উচিত, সেটা আলাপ আলোচনার মধ্যেই হতে পারে নিঃসন্দেহে। আমি মনে করি সংসদের সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দেবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে সেটি নির্বাচন কমিশন ও আদালতের বিষয়। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের উপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। খুব শীঘ্রই বিএনপির কাউন্সিল হবে বলেও জানান তিনি। জুলাই আন্দোলন গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল।
নির্বাচন কমিশনে দাখিল করা হিসেব অনুযায়ী সর্বশেষ অর্থ বছরে বিএনপির মোট আয় হয়েছে 22 কোটি 26 লাখ টাকা এবং ব্যয় হয়েছে 15 কোটি 19 লাখ টাকা। বর্তমানে বিএনপির দলীয় তহবিলে উদ্বৃত্ত বা জমা রয়েছে 6 কোটি 7 লাখ টাকা। পরে সাংবাদিকদের রুহুল কবির রিজভী জানান, প্রতি বছরের ন্যায় এই বছরও দলের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে। রুহুল কবির রিজভী জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের উপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পলাতক শেখ হাসিনার সরকারের সময় 2022 সালে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারের নামে ব্যাপক অর্থ লুটপাটের অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। মন্ত্রী জানান, বর্তমান সরকার কোনো ধরনের দুর্নীতি বা মধ্যস্বত্বভোগী ছাড়াই ফিফার কাছ থেকে সরাসরি শূন্য খরচে এবারের বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব নিশ্চিত করেছে। বলেন, 2022 সালের বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় 140 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদক প্রাথমিক তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত সাংবাদিক নীতিমালা নিয়ে খুব শীঘ্রই ইতিবাচক সংবাদ দেয়া হবে। শেখ হাসিনার আমলের বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কিভাবে হচ্ছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসেবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। তাহলে কোথায় সরকারের ট্যাক্সের টাকা 98 কোটি টাকা দিতে হয়েছিল, মন্ত্রিপরিষদ বৈঠক করে দিয়েছে 2022-এ, সেইটা আবার বেসরকারিভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি, প্রায় 40 কোটি। আর সেখান থেকে এবার একেবারেই আমরা মাত্র 3-4 কোটি টাকার ঘাটতিতে আছি, যা হয়তো আমরা পূরণ করে ফেলতে পারি ইনশাআল্লাহ। পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানে দুটি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। গত বছর ডিসেম্বরে অন্যান্য সম্পদের সাথে ফ্ল্যাট দুটি জব্দ করার নির্দেশ দেন আদালত। রবিবার সকাল 10টায় দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে গুলশান 2-এর ফ্ল্যাটটিতে পৌঁছায় জয়েন্ট টাস্ক ফোর্স। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খোলা হয়। দুদক সূত্র জানায়, ফ্ল্যাট দুটির আনুমানিক বাজার মূল্য 18 কোটি টাকা, যা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের একটি অংশ হিসেবে বিবেচিত হয়েছে। তবে ফ্ল্যাটটি থেকে মূল্যবান আসবাবপত্র বা সম্পদ আগেই সরিয়ে নিয়েছে বলে ধারণা করছে দুদকের টিম। চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা দ্রুত শুরুর দাবিতে স্মারকলিপি দিয়েছে পরীক্ষার্থীরা। দুপুরে নগরের 2 নম্বর গেটে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর কাছে স্মারকলিপি দেন তারা। আবহাওয়া এখন ভালো উল্লেখ করে তারা দ্রুততম সময়ে পরীক্ষা গ্রহণ এবং দুটি পরীক্ষার মাঝে উপযুক্ত বিরতির দাবি জানান। বোর্ড চেয়ারম্যান পরীক্ষার্থীদের আশ্বস্ত করেন, জানান সব পক্ষের সাথে আলোচনা করে পরীক্ষার্থীদের সুবিধা বিবেচনায় নিয়ে পরবর্তী পরীক্ষার রুটিন দেয়া হবে। শ্রদ্ধা ও ভালোবাসায় নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী পালন করছেন ভক্তরা। দিনটি উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে দিনব্যাপী চলে মিলাদ, কোরআনখানি ও দোয়া মাহফিল। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে হুমায়ূন পরিবার, ভক্ত, কবি, লেখক আর নাট্যজনরা ভিড় করেন লেখকের কবরে নুহাশপল্লীর লিচুতলায়। ফুল দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন প্রিয় লেখককে। হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার 2 ছেলে নিশাদ ও নিনিতকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি এই সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে মেহের আফরোজ শাওন সবাইকে ধন্যবাদ জানান। 2012 সালের 19 জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিউ ইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 14 বছরের প্রতিটি সময় আমি আমার পরিবার নিয়েছিলাম, আমার সহকর্মীরা নুহাশপল্লীর সবাই মিলেছিলাম। এর বাইরে সরকার, রাষ্ট্র কারো কাছেই আমার কিছু চাওয়ার নাই, আগেও চাওয়ার ছিল না। হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী বা ওনাকে নিয়ে কিছু পালন করবার আশা ছিল, এখন কোনো আশাও নাই, কোনো চাওয়া নাই কারো কাছে। আমরা পালন করে যাব যতদিন আমরা বেঁচে থাকবো। চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকায় বাস উল্টে 1 জন নিহত হন। আহত হয়েছেন অন্তত 6 জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, জোনাকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন 7 জন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার 1 জনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামে digital.net নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও ভাঙচুরের মামলায় মূল হোতা মাইকেল সহ 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান র্যাব 7-এর সহকারী পরিচালক ARM মোফাজ্জল হোসেন। তিনি জানান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় সরাসরি অংশগ্রহণকারী 8 জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত আরও 8 জনকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এতে সোমবার দুপুরে একদল সন্ত্রাসী digital.net এর কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি করে এবং চাঁদা না দেয়ায় ভাঙচুর ও 35 লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়। পরে এই ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মামলা করা হয়। ঠাকুরগাঁয়ে প্রায় 15 বছর আগে এক শিশু ধর্ষণ মামলার রায়ে 3 আসামিকে আমৃত্যু এবং 3 আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আলী মনসুর এই রায় দেন। রায়ে প্রধান 3 আসামি আনিস রানা, সাইফুল ইসলাম ও দুলালকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমৃত্যু কারাদণ্ড সহ 2 লাখ টাকা জরিমানা করা হয়। অন্য 3 আসামি আনিসুর, খতিবুর খতু ও লালুকে দেয়া হয় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে 1 লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়। রায়ের সময় 5 আসামি আদালতে উপস্থিত ছিলেন। আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি আনিস রানা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 2011 সালের 21 অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ শালন্দর এলাকায় 14 বছর বয়সী এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর ভুক্তভোগীর বাবা ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রবিবার মামলাটির রায় ঘোষণা হয়। নরসিংদী জেলা কারাগার লুটের 2 বছর আজ। 2024-এর জুলাই আন্দোলনের সময় কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। অগ্নিসংযোগ ও লুট করা হয় ব্যারাকের 85টি অস্ত্রসহ 8000 রাউন্ড গোলা বারুদ। কারাগার থেকে বের হয়ে পড়ে সকল কয়েদি। পরে কিছু অস্ত্র ও অধিকাংশ কয়েদি জেলে ফিরলেও 2 বছরেও অধরা রয়েছে বেশ কিছু কয়েদি সহ অস্ত্র, গুলি। এদিকে জেলায় সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় আতঙ্ক রয়েছে জনমনে। নরসিংদীর প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। 24শে জুলাই আন্দোলন চলাকালে 19 জুলাই বিকালে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এরপর অগ্নিসংযোগ করে লুট করা হয় ব্যারাকে থাকা 85টি অস্ত্র এবং প্রায় 8000 রাউন্ড গোলা বারুদ। কারাগার থেকে বের হয় 826 জন কয়েদি। আত্মসমর্পণ এবং অভিযানের মাধ্যমে কারাগারে 600-র বেশি কয়েদিকে ফেরানো গেলেও এখনও অধরা 166 জন কয়েদি। উদ্ধার হয়নি 27টি অস্ত্র এবং 6000 রাউন্ডের বেশি গোলা বারুদ। এই অস্ত্রগুলো হাত বদলের মাধ্যমে কিছু অপরাধীদের হাতে গিয়েছে, যেটা বিশেষ করে রায়পুরার বিষয়টা চরাঞ্চলে উল্লেখ করেছেন। এখানে কিন্তু আসলে এই সকল অস্ত্র ব্যবহার করে কিন্তু অপরাধ সংগঠিত হচ্ছে এবং যেটা ওভারঅল নরসিংদী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে একদম তলানিতে নিয়ে গেছে। যৌথভাবে অভিযান চালিয়ে যদি বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় এই অস্ত্রগুলি উদ্ধারের চেষ্টা করা হয়, তাহলে আমার মনে হয় নরসিংদী শান্ত থাকবে, জেলখানার অস্ত্রগুলি উদ্ধার হওয়া সম্ভব হয়। উদ্ধার করা অস্ত্রগুলো এখনো পুরোপুরি বুঝে পায়নি কারা কর্তৃপক্ষ। গোটা কারাগারই অগ্নিদগ্ধ হয়ে গিয়েছিল এবং অফিস পুরাটাই তো পুড়ে গিয়েছিল এবং ওই সময় যত নথি, রেকর্ডপত্র, কম্পিউটার ছিল সবই তো ধ্বংস হয়ে গেছে। যার কারণে আমরা প্রতিনিয়তই দাপ্তরিক কাজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তারপরে আমরা চেষ্টা করছি আমরা এই সমস্যা থেকে ওভারকাম করার জন্য। দ্রুত লুট হওয়া অস্ত্র উদ্ধার সহ পলাতক আসামিদের ধরতে সরকারের কার্যকরী উদ্যোগ চায় জেলাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ময়মনসিংহের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হওয়া স্কুল ফিডিং কার্যক্রম বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতির হার, বেড়েছে পড়াশোনায় মনোযোগ ও ফিরেছে প্রাণ চাঞ্চল্য। এই কার্যক্রমে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এটা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন অভিভাবকরা। ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় 255টি স্কুলের প্রায় 41,000 শিক্ষার্থীর মাঝে স্কুল ফিডিং কার্যক্রম চলমান থাকলে ঝরে পড়ার হার কমে যাবে বলে মনে করেন প্রকল্প পরিচালক। নাজিম উদ্দিনের ক্যামেরায় ময়মনসিংহ থেকে অমিত রায়ের রিপোর্টে বিস্তারিত। ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া ও হালুয়াঘাটে গিয়ে দেখা গেছে পাইলট প্রকল্পের আওতায় বিভিন্ন স্কুলে চালু হয়েছে স্কুল ফিডিং কার্যক্রম। ডিম, কলা, দুধ ও পাউরুটি সহ পুষ্টিকর খাবার নিয়মিত সরবরাহের ফলে শিশুদের স্বাস্থ্যের উন্নতি এবং শিক্ষায় মনোযোগ দুই ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। রুটির সাথে দুধ দেয়, রুটির সাথে ডিম দেয়, বিস্কুট দেয়, সবগুলো ভালো লাগে।
এই খাবারগুলো সত্যি খুব মজাদার। আমাদের যে বাইরের খাবারের প্রতি আগ্রহ ছিল সেই আসক্তিটা এখন কমেছে। প্রত্যন্ত অঞ্চলের শিশু শিক্ষার্থীরা পুষ্টিকর খাবার পাওয়ায় স্কুলগামী হচ্ছে। বাইরের খাবারের প্রতি আগ্রহ কমেছে শিশুদের। এই কার্যক্রম চালু করায় সরকারকে ধন্যবাদ জানায় শিক্ষার্থীরা। আগে রেগুলারলি স্কুলে আসতাম না, অনিয়মিত ছিলাম, এখন রেগুলারলি স্কুলে আসে। আগে ক্লাস না শেষ করেই চলে যেতাম। আগে আমাদের স্কুলে খাবার দেওয়া হতো না, তাই আমরা বাইরে খাবার কিনে খেতাম আর আমরা অসুস্থ হয়ে পড়তাম। অভিভাবকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নিম্ন আয়ের পরিবারের জন্য এটি একটি বড় সহায়তা হিসেবে কাজ করছে। যে টিফিনটা দেওয়ার ফলে তারা বাইরের দোকানে একটু কম বীজ জমাতে যাচ্ছে না, কিংবা বাড়ি থেকে টিফিন আনার জন্য এতটা করা লাগতেছে না। তারা এখানে পুষ্টিসম্মত মানসম্মত খাবারটা পাইতেছে। সরকার থেকে যে চালু করছে এটাতে আমরা খুবই উপকৃত হচ্ছি এবং এটার গুণগত মান খুবই ভালো। তো এইটা যদি কন্টিনিউ থাকে আমার মনে হয় না বা এই বাংলাদেশে বা ঝরে পড়া যে বাচ্চারা এরা থাকবে বলে মনে হয় না। স্কুল ফিডিং চালুর পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতির পাশাপাশি শিক্ষার পরিবেশ ও মান উভয়ই উন্নত হয়েছে। বাচ্চারা এখন ছুটিতে যেতে চায় না। আমাদের বিদ্যালয়ে তেমন শিক্ষার্থী ছিল, উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু এরপর থেকে উপস্থিতি বাড়ছে এবং বাচ্চারা আজকে দেখতেছেন আপনারা জ্বর, অনেক বাড়িতে অনেক বৃষ্টি, তারপরে অনেক শিক্ষার্থী উপস্থিত আছে। স্কুল ফিডিংয়ের কারণে তারা এখন আর মোটামুটি রেগুলার আসে এবং এখন জুন মাস এখনও অনেক ছাত্র আসতেছে, আমাদের বিভিন্ন জায়গা থেকে আসতেছে, কিন্তু ছাত্রগুলি তারা আসতেছে ভর্তি হওয়ার জন্য। সরকার সহ সবার সহযোগিতায় স্কুলগুলোতে ঝরে পড়ার হার কমে গেছে। তবে সব শিক্ষার্থীদের খাবার নিশ্চিতে সরকারের সহযোগিতা কামনা করেন প্রকল্প কর্মকর্তা। এখানে একটা যেটা নিয়ে টুকটাক ঝামেলা হচ্ছে, এটা হচ্ছে ধরেন 100 জন একটা স্কুলে ছাত্র আছে, আমরা খাবার দিচ্ছি 90 জনের। আমি সরকারের কাছে দাবি জানাবো ওই 10 জনের খাবার যদি ফিল আপ করে দেওয়া যায় তখন অভিযোগগুলো আসলে আসবে না। স্কুল ফিডিং কার্যক্রম শুধু শিক্ষার্থীদের স্কুলমুখী করতেই নয়, বরং নিয়মিত পুষ্টিকর খাবারে শিশুদের শারীরিক বৃদ্ধি যেমন নিশ্চিত হবে, তেমনি তাদের শিক্ষার মানও উন্নত হবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জে জুলাই যোদ্ধা শহীদ রিয়াজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। দিনটি উপলক্ষে ঘাটারচরের শহীদ রিয়াজ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও কবর জিয়ারত করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য আমানুল্লাহ আমান। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সহ বিএনপির অন্যান্য নেতারা এ সময় তার সাথে ছিলেন। খাগড়াছড়ির মহালছড়িতে বন্যা পরবর্তী ত্রাণ সহায়তার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন এ সময়। পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি ঋণ মৌকুফের সনদ বিতরণ অনুষ্ঠান হয়েছে। এতে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক সুক্রিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম সহ অনেকে উপস্থিত ছিলেন। ঝালকাঠির সদর উপজেলার চামটা বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জিহাদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুট্টাপাড়া এলাকার বাসিন্দারা। কুট্টাপাড়াবাসী ব্যানারে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে সকালে বিক্ষোভ মিছিল শেষে মহাসড়ক অবরোধ করা হয়। মৌলভীবাজারে স্থানীয় দোকান কর্মচারী আব্দুল আজিজকে হত্যার প্রধান আসামি নুরুল ইসলাম সহ সকল সহযোগীর গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেয় সিলেটের বিশ্বনাথ উপজেলার সর্বস্তরের জনগণ। নরসিংদীর 2 সরকারি হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথ অভিযান চালায়। এ সময় 2 নারী সহ 12 জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত 8 জনকে সাজা দেন ও 4 জনের অপরাধ বিবেচনায় সতর্ক করে ছেড়ে দেন।
নোয়াখালীর সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল করে প্রায় ৩০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে খামারি শের আলীর মৎস্য প্রজেক্টে মানববন্ধনের আয়োজন করা হলে তা পণ্ড করে দেয় সন্ত্রাসীরা। পরে স্থানীয় জোবাইর বাজারে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেন ভুক্তভোগীরা। দিনাজপুরের ঘোড়াঘাটে অধ্যক্ষ সোলেমান আজাদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াঘাট ঐতিহ্যবাহী ফুটবল মাঠে এর উদ্বোধন করেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আনোয়ারুল ইসলাম। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শাপলা চত্বরে হত্যার শিকার ৬১ জন, পরিচয় মিলেছে ৫৮ জনের। তদন্ত প্রতিবেদন দাখিল ২১ জুলাই, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই সনদ বিতর্কের অবসান চান মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, জানিয়েছেন রিজভী। শেখ হাসিনার আমলে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই সাংবাদিক নীতিমালা, জানালেন তথ্যমন্ত্রী। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৪:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।